দিদি, তোমাকে একটা হালের খবর বলি। প্যারিস শহরের অল্প একটু দূরে ছিল তার ছোট বাসাটি। বাড়ির কর্তার নাম পিয়ের সোপা। তার সারা জীবনের শখ ছিল গাছপালার জোড় মিলিয়ে, রেণু মিলিয়ে তাদের চেহারা, তাদের রং, তাদের স্বাদ বদল করে নতুন রকমের সৃষ্টি করতে। তাতে কম সময় লাগত না। এক একটি ফুলের ফলের স্বভাব বদলাতে বছরের পর বছর কেটে যেত। এ কাজে যেমন ছিল তার আনন্দ, তেমনই ছিল তার ধৈর্য। বাগান নিয়ে তিনি যে জাদু করতেন। লাল হতো নীল, সাদা হতো আলতার রং, আঁটি যেত উড়ে, খোসা যেত খসে। যেটা ফলতে লাগে 6 মাস, তার মেয়াদ কমে হতো 2 মাস। ছিলেন গরিব, ব্যবসাতে সুবিধা করতে পারতেন না। যে করত তার হাতের কাজের তারিফ, তাকে দামি মাল অমনি দিতেন বিলিয়ে। যার মতলব ছিল দাম ফাঁকি দিতে, সে এসে বলতো, কি ফুল ফুটেছে আপনার সেই গাছটাতে, চারদিক থেকে লোক আসছে দেখতে, একেবারে তাক লেগে যাচ্ছে। তিনি দাম চাইতে ভুলে যেতেন। তার জীবনের খুব বড় শখ ছিল তার মেয়েটি। তার নাম ক্যামিল। সে ছিল তার 3 রাত্রের আনন্দ, তার কাজকর্মের সঙ্গিনী। তাকে তার বাগানের কাজে পাকা করে তুলেছিলেন। ঠিকমতো বুদ্ধি করে কলমে জোর লাগাতে সে তার বাপের চেয়ে কম ছিল না। বাগানে সে মালি রাখতে দেয়নি। সে নিজের হাতে মাটি খুঁড়তে, বীজ বুনতে, আগাছা নিড়োতে বাপের সঙ্গে সমান পরিশ্রম করত। এছাড়া রেঁধে বেড়ে বাপকে খাওয়ানো, কাপড় সেলাই করে দেওয়া, তার হয়ে চিঠির জবাব দেওয়া, সব কাজের ভার নিয়েছিল নিজে। চেস্টনাট গাছের তলায় ওদের ছোট্ট এই ঘরটি সেবায় শান্তিতে ছিল মধুমাখা। ওদের বাগানের ছায়ায় চা খেতে খেতে পাড়ার লোক সে কথা জানিয়ে যেত। ওরা জবাবে বলতো, অনেক দামের আমাদের এই বাসা। রাজার মণিমাণিক নিয়ে তৈরি নয়, তৈরি হয়েছে 2টি প্রাণের ভালোবাসা দিয়ে। আর কোথাও পাওয়া যাবে না। যে ছেলের সঙ্গে মেয়েটির বিবাহের কথা ছিল, সেই জ্যাক মাঝে মাঝে কাজে যোগ দিয়ে আসত। কানে কানে জিজ্ঞেস করত, শুভদিন আসবে কবে? ক্যামিল কেবলই দিন পিছিয়ে দিত। বাপকে ছেড়ে সে কিছুতেই বিয়ে করতে চাইত না। জার্মানির সঙ্গে যুদ্ধ বাঁধল ফ্রান্সের। রাজ্যের কড়া নিয়ম পিয়েরকে যুদ্ধে টেনে নিয়ে গেল। ক্যামিল চোখের জল লুকিয়ে বাপকে বললে, কিছু ভয় করো না বাবা, আমাদের এই বাগানকে আমি প্রাণ দিয়ে বাঁচিয়ে রাখব। মেয়েটি তখন হলদে রজনীগন্ধা তৈরি করে তোলবার পরখ করছিল। বাপ বলেছিলেন হবে না, মেয়ে বলেছিলেন হবে। তার কথা যদি খাটে তাহলে যুদ্ধ থেকে বাপ ফিরে এলে তাকে অবাক করে দেবে, এই ছিল তার পণ। ইতিমধ্যে জ্যাক এসেছিল 2 দিনের ছুটিতে রণক্ষেত্র থেকে খবর দিতে যে পিয়ের পেয়েছে সেনানায়কের তকমা। নিজে না আসতে পেরে তাকে পাঠিয়ে দিয়েছে এই সুখবর দিতে। জ্যাক এসে দেখলে সেই দিন সকালের গোলা এসে পড়েছিল ফুলবাগানে। যে তাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল, তার প্রাণ শুদ্ধ নিয়ে ছারখার হয়ে গেল বাগানটি। এর মধ্যে দয়ার হাত ছিল এইটুকু, ক্যামিল ছিল না বেঁচে। সকলের আশ্চর্য লেগেছিল সভ্যতার জোর হিসেব করে। লম্বা দৌড়ের কামানের গোলা এসে পড়েছিল 25 মাইল তফাত থেকে। একে বলে কালের উন্নতি। সভ্যতার কত যে জোর, আর এক দেশে আর একবার তার পরীক্ষা হয়েছে। তার প্রমাণ রয়ে গেছে ধুলার মধ্যে, আর কোথাও নয়। সে চীন দেশে। তাকে লড়তে হয়েছিল বড় বড় 2টি সভ্য জাতির সঙ্গে। পিকিং শহরে ছিল আশ্চর্য এক রাজবাড়ি। তার মধ্যে ছিল বহুকালের জড়ো করা মন মাতানো শিল্পের কাজ। মানুষের হাতের তেমন গুণপনা আর কখনো হয়নি, হবে না। যুদ্ধে চীনের হার হলো, হার হবার কথা। কেননা মার জখমের কারদানিতে সভ্যতার অদ্ভুত বাহাদুরি। কিন্তু হায় রে, আশ্চর্য শিল্প, অনেক কালের গুণীদের ধ্যানের ধন। সভ্যতার অল্পকালের আঁচড়ে কামড়ে ছিঁড়ে মিড়ে গেল কোথায়?
পিকিনে একদিন গিয়েছিলাম বেড়াতে, নিজের চোখে দেখে এসেছি। বেশি কিছু বলতে মন যায় না। আপনারা শুনছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প ধ্বংস। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল, এবং গল্প পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।